পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে চলে আসলাম। তো চলুন দেরি না করে শুরু করি। ডলার এন্ডোর্সমেন্টটা আসলে কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন। এই ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। আপনাদের প্রশ্ন অনুযায়ী বা আপনাদের যেরকম বিষয় নিয়ে জানা প্রয়োজন সেই বিষয় নিয়ে আপনারা জানার থাকলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তবে আজকে আলোচনা করব যে কোথা থেকে আপনারা ডলার এন্ডোর্সমেন্ট করবেন। তো চলুন দেরি না করে শুরু করি। ডলার এন্ডোর্সমেন্ট কোথা থেকে করা যাবে। তো প্রথমে বলছি, ডলার এন্ডোর্সমেন্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি কি কার্ডে করবেন নাকি মানে নগদ ডলার এন্ডোর্সমেন্ট করবেন, তার উপরে নির্ভর করছে যে কোথা থেকে আপনি এন্ডোর্সমেন্ট করবেন। প্রথমে নগদের কথাই বলি। নগদ ডলার এন্ডোর্সমেন্ট আপনারা করতে পারেন প্রথমত সবচেয়ে সহজ যেটা বলছি সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ থেকে। মানি এক্সচেঞ্জ থেকে যদি করতে হয় এবং ব্যাংক থেকে যেখান থেকে করেন না কেন আপনাদের কাগজপত্র কিন্তু একই কাগজপত্র লাগবে। সেটা হচ্ছে প্রথমত আপনার যেই দেশে আপনি ভ্রমণ করতে চান সেই দেশের ভ্রমণের একটা বিমান টিকিট, অথবা বিমান টিকিট না হলে বাস টিকিট হলেও কিছু কিছু ক্ষেত্রে হয়। যদি আপনারা বাস টিকিট মানে কি শুধু ভারতের ক্ষেত্রেই বাস টিকিট হয়, তাছাড়া তো আর বাস টিকিট হয় না। তাছাড়া ভ্যালিড ভিসা আপনাদের থাকতে হবে, সেই ভিসার কপিটা আপনাদেরকে দিতে হবে বা ফটোকপি দিতে হবে। এটা দিয়ে আপনারা ব্যাংক থেকে বা মানি এক্সচেঞ্জ যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন। তো মানি এক্সচেঞ্জের কথা বলছে যে মানি এক্সচেঞ্জ থেকে যদি আপনারা করেন ডলার এন্ডোর্সমেন্ট, সেক্ষেত্রে এক পঞ্জিকা বৎসরে, অর্থাৎ এখন 2026 সাল, এই 2026 সালে আপনি ডলার এন্ডোর্স করতে পারবেন সর্বোচ্চ $1000। এটা দেখা যাচ্ছে কখনো কখনো আবার বাংলাদেশ ব্যাংক থেকে যদি আইন প্রণয়ন হয় দেখা যাচ্ছে সেক্ষেত্রে লিমিট বাড়িয়েও দিতে পারে বা কমিয়েও দিতে পারে। তবে আপাতত $1000 এক পঞ্জিকা বর্ষে আপনারা এন্ডোর্সমেন্ট করতে পারেন। তবে সাধারণত যে কোনো মানি এক্সচেঞ্জ থেকে যদি আপনারা এন্ডোর্সমেন্ট করতে যান $500 বেশি তারা করে দিতে চাবে না। যদি $1000 নেন তারা বলবে যে না আপনি $500 করেন, এই আরও 500 আপনার পরে লাগতে পারে। আপনি নিবেন করবেন ততটুকুই যতটুকু আপনি নিবেন, এই কম করে করবেন না। যেটা আপনার দরকার বা যতটুকু আপনি মানি এক্সচেঞ্জ থেকে নিচ্ছেন ততটুকুই করবেন। মানি এক্সচেঞ্জের মধ্যে আপনি আপনার এলাকায় অথবা যেমন যদি ঢাকা শহরে বলি মতিঝিলে অনেক মানি এক্সচেঞ্জ আছে, সেখান থেকে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন। কিন্তু তাছাড়াও আপনি যদি বিমানবন্দরে যান বিমানবন্দরেও কিন্তু মানি এক্সচেঞ্জ আছে, সেখান থেকেও কিন্তু আপনারা এন্ডোর্সমেন্ট করতে পারবেন। যদি এন্ডোর্সমেন্ট করেন, এন্ডোর্সমেন্ট করার পর তারা কিন্তু আপনাকে এন্ডোর্সমেন্টের জন্য একটা সিল দিয়ে দেবে, এরকম একটা সিল দিয়ে দেবে। এবং নগদ এন্ডোর্সমেন্ট করা হলে এখানে কিন্তু দেশের নামও উল্লেখ করা থাকে যে আপনি কোন দেশে যাচ্ছেন, সেই দেশে যাওয়ার জন্য আপনাকে এত ডলার এন্ডোর্স করে দেয়া হলো। এবং মানি এক্সচেঞ্জে যদি আপনারা এন্ডোর্সমেন্ট করেন, সঠিকভাবে যদি এন্ডোর্সমেন্টটি সম্পন্ন হয় তাহলে দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের প্যাডে প্রিন্ট আকারে একটি কাগজ আসবে, সেটি কিন্তু তারা প্রিন্ট করে দিয়ে দেবে এবং সেখানে ওই মানি এক্সচেঞ্জের সিল থাকবে। কারণ বাংলাদেশ ব্যাংক যতটুকু এন্ডোর্সমেন্ট আপনার পাসপোর্টে হচ্ছে ততটুকুর খবর কিন্তু বাংলাদেশ ব্যাংক জানে। তো সেই মানি এক্সচেঞ্জ যদি সঠিকভাবে এন্ডোর্সমেন্ট করে তাহলে আপনাকে কিন্তু এমন একটি কপি দেবে। আর যদি তারা সঠিকভাবে এন্ডোর্সমেন্ট না করে, মানে বাংলাদেশ ব্যাংককে জানালো না, শুধু তাদের কাছে একটা সিল আছে, সেই সিলটা আপনার পাসপোর্টের শেষের দিকে মেরে দিল, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকের সেই কপিটা পাবেন না। তাহলে আপনার এন্ডোর্সমেন্টটাও কিন্তু পুরোপুরিভাবে হলো না। এই হচ্ছে মানি এক্সচেঞ্জ থেকে ডলার এন্ডোর্সমেন্টের বিষয়। এরপরে আসছে ব্যাংক থেকে নগদ ডলার এন্ডোর্সমেন্ট। যদি ব্যাংকে যান, ব্যাংক আপনাকে এন্ডোর্সমেন্ট ছাড়া কোনো ডলার বিক্রি করবে না, অর্থাৎ ব্যাংকে গেলে আপনাকে নিশ্চিতভাবে এন্ডোর্সমেন্ট করতেই হবে। তো ব্যাংকে যাওয়ার পরে আপনি যে ব্যাংক থেকে ডলার নেবেন, যেমন আমি বেশিরভাগ সময় সোনালী ব্যাংক থেকে নিয়ে থাকি। যেমন এর আগে আমি চায়না গেলাম, চায়না যাওয়ার সময় আমি সোনালী ব্যাংক থেকে নিয়েছিলাম। আপনি ধরে নিচ্ছি আপনার যে ব্যাংকে লেনদেন বেশি বা যেখানে আপনার যাওয়া আসা বেশি, যেই সমস্ত ব্যাংকে আপনার লেনদেন যাওয়া আসা বেশি হয় সেখান থেকে আপনি ডলার পাবেন। যেমন ব্র্যাক ব্যাংক দেয়, ইস্টার্ন ব্যাংক দেয়, এরকম ব্যাংকগুলোতে দেখা যাচ্ছে যাদের অ্যাকাউন্ট থাকে এবং দীর্ঘদিন সেখানকার কর্মকর্তাদের সাথে যাওয়া আসা পরিচয় এগুলো থাকে, তাদেরকে সেই সমস্ত জায়গা থেকে অনায়াসেই দিয়ে দেয়। আপনি $1000-2000 বা যদি বড় ব্যবসায়ী হয়ে থাকেন $4000-5000 আপনাকে একবারেই কিন্তু তারা দিয়ে দেবে। তারা কিন্তু কোনো গড়িমসি করে না বর্তমান সময়, কারণ এখন ডলারের অত বেশি কোনো হাহাকার বা এমন কোনো নেই, শূন্যতা নেই যে তারা দিতে চাইবে না। তো তাদের কাছে যখন আপনি যাবেন, অবশ্যই যেদিন ডলার এন্ডোর্সমেন্ট করবেন বা ডলারটা আপনি কিনবেন তার 1-2 দিন আগে থেকেই তাদেরকে জানিয়ে রাখবেন যে আমি আসবো বা আমি কালকে আসলে পাবো কি না।
তাদের কাছে গেলে আপনাকে তারা এন্ডোর্সমেন্ট করেই বিক্রি করবে। ব্যাংক আপনাকে এন্ডোর্সমেন্ট ছাড়া বিক্রি করবে না। যে এন্ডোর্সমেন্টের খরচ বলি, এগুলো নিয়ে যদিও আমি আলাদা আলাদা বলেছি এর আগে বিভিন্নবার। এর আগে একটা পেপারে বিজ্ঞপ্তি আসলো, দেখলাম সর্বোচ্চ 350 টাকার মধ্যে এন্ডোর্সমেন্ট করা যাবে এরকম। তো মনে হলো যেন বাংলাদেশে কিছু কিছু খবর আছে এমনভাবে আসে, মনে হয় যেন এটা নতুন, এটা আগে ছিল না। না ভাই, এটা নতুন না। এটা আমি এন্ডোর্সমেন্ট করি আজকের থেকে না, বহুত আগের থেকে, এবং এন্ডোর্সমেন্টটা অনেক কম পয়সাতে করি, 115 টাকা করে। এবং এই সময় এখনও আমি এই 2026 সালেও বলতে পারি 115 টাকা এন্ডোর্সমেন্ট হয়। $1-2 না, সেটা একেবারে $3000 পর্যন্ত 115 টাকাতে হয়। আপনি যদি এয়ারপোর্টের যে কোনো সরকারি ব্যাংকের বুথ থেকে এন্ডোর্সমেন্ট করেন 115 টাকা নেবে। যেমন সোনালী ব্যাংকের বুথে 115 টাকা নেয়, মানে 100 টাকা তাদের চার্জ, 15 টাকা ভ্যাট। কিন্তু এই সোনালী ব্যাংকে আমি আবার করেছি মতিঝিল থেকে, মানে প্রিন্সিপাল অফিস যেখানে, ওই যে শাপলা চত্বরের সামনে যেই সোনালী ব্যাংকটা আছে, সেখান থেকে যদি আপনি করেন, ওখান থেকে করলে আবার 200 টাকা তাদের চার্জ, মানে 200 এবং ভ্যাট 30 টাকা, 230 টাকা। এইটাই সামগ্রিকভাবে সবচেয়ে বেশি ব্যাংকে এই চার্জ নিয়ে থাকে, 200 টাকা চার্জ, 30 টাকা ভ্যাট। তবে কিছু কিছু ব্যাংক আবার ছাড় দিতে পারে, যে আমাদের গ্রাহক যারা বা আমাদের প্রাইম বা বড় গ্রাহক যারা, তাদেরকে আমরা ছাড় দিই, তাদের থেকে কোনো পয়সাই নেই না, এমনও হতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে গড়পড়তা এই 200 টাকা আর ভ্যাট। আর তাছাড়া কিছু কিছু ব্যাংকে আসলে, বেসরকারি ব্যাংক তো টাকা যত পারে তারা বিভিন্নভাবে খরচ বাড়ানোর চেষ্টাই করবে, এটাই স্বাভাবিক। তো বেসরকারি ব্যাংকে দেখা যাচ্ছে ওই 300 টাকা প্লাস ভ্যাট, অর্থাৎ 345 টাকাও নিতে পারে। এভাবে আপনার কাছ থেকে টাকা নিবে, টাকা নিয়ে বেসরকারি ব্যাংক হোক সরকারি ব্যাংক হোক, তারা এন্ডোর্সমেন্ট করেই আপনাকে ডলার বিক্রি করবে। এন্ডোর্সমেন্ট ছাড়া কোনো ডলার বিক্রি হবে না। এবারে বলছি কার্ডের কথা। কার্ডে যদি আপনি ডলার এন্ডোর্সমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা পয়সা কিছু লাগবে না। কার্ডের এন্ডোর্সমেন্ট আমার মনে হয় 2-1টা কার্ড বাদে, মানে ব্যাংকের যত রকম কার্ড আছে সব কার্ডে প্রায় বলতে গেলে ফ্রি। আমি খুব একটা চার্জ পাইনি। যেমন ওই ইসলামী ব্যাংকের সেলফিন বা এগুলাতে যদি আপনি এগুলোর কার্ডে এন্ডোর্সমেন্ট করতে চান, তখন আপনার থেকে চার্জ নেবে, কারণ ওগুলো তো আসলে সরাসরি কোনো ব্যাংকিং সেবা না। সেলফিন তো আসলে সরাসরি কোনো ব্যাংকিং না, কোনো ব্যাংক অ্যাকাউন্ট না, এ কারণে হয়তো তারা চার্জ নিবে। কিন্তু যদি আপনি সাধারণভাবে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট কার্ডের বিপরীতে আপনি এন্ডোর্সমেন্ট করতে চান, মানে আপনার ডেবিট কার্ডটা আপনি দেশের বাইরে খরচ করবেন, অথবা আপনার ক্রেডিট কার্ড দেশের বাইরে খরচ করবেন, অথবা আপনার প্রিপেইড কার্ড খরচ করবেন, যেটাই হোক, যেটাই করেন না কেন, সেটার জন্য আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংকের সাধারণত আমি বলছি এডি ব্রাঞ্চ, যেগুলো সাব ব্রাঞ্চে সাধারণত হয় না, অথরাইজড ডিলার, এডি বলতে অথরাইজড ডিলারকে বোঝায়। অথরাইজড ডিলার যে ব্রাঞ্চগুলো আছে, মানে একটু বড় শাখা যেগুলো হয়, সেগুলোতে গেলে আপনি এন্ডোর্সমেন্ট করতে পারবেন কার্ডের ক্ষেত্রে। এবং এটা বেসরকারি ব্যাংকে। সরকারি ব্যাংকেরও কিছু কিছু কিন্তু কার্ড আছে, কার্ড নাই যে তা না, সরকারি ব্যাংকের কার্ডেও কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট করা যায়। তবে সবসময় এটা তারা করে দেয় না, বা একটু বড় ব্রাঞ্চে যাওয়া লাগে। দেখা যাচ্ছে ঢাকার ক্ষেত্রে হলে আপনাকে মতিঝিল বা এমন কোনো জায়গায় যাওয়া লাগবে, কারণ অন্যান্য ব্রাঞ্চে দেখা যাচ্ছে এন্ডোর্সমেন্ট করার মতো লোকজন বা ওই কাজগুলো করলে যেটা হয়, মূলত যেই ব্রাঞ্চে বা যেখানে কাজটা করা হোক না কেন, এটা করার পর বাংলাদেশ ব্যাংকের কাছে সমস্ত নথিপত্র পাঠাতে হয়। পাঠানোর পর সেখান থেকে একটা অ্যাপ্রুভাল আসবে। অ্যাপ্রুভাল আসার পর তারপর আপনার এন্ডোর্সমেন্ট কাজ করবে, বা আপনি কার্ড দিয়ে লেনদেন করতে পারবেন। এই যে মাঝখানে যেই এই বিষয়টা, এই বিভিন্ন নথিপত্রগুলো স্ক্যান করে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো, এই রকম কার্যক্রমের জন্য দেখা যায় লোকজন থাকে না, সেজন্যই দেখা যায় যে কিছু কিছু ব্রাঞ্চ করতে চায় না। তো এই ছিল ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে বর্তমান আলোচনা। যদি আলোচনা আপনার কোনো কাজে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।